আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ফেসবুক পেজকে ডিজাইন করা যায়। আমরা জানি ফেসবুক পেজে দুটো ছবি থাকে, একটা হলো প্রোফাইল পিকচার আর একটা হলো কভার ফটো। এই কভার ফটোকে আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে ডিজাইন করতে পারি সেটি আজকে দেখব। তো আমি প্রথমে ফটোশপে যাই, আমি একটি ইমেজকে এইটি আমি কভার ফটোতে সেট করব। এই ইমেজটিকে আমি ক্রপ করে নিই। আমরা ফটোশপ যারা জানি ইমেজকে কাটতে হলে ক্রপ টুল, এটি হলো ক্রপ টুল। এই ক্রপ টুলে এখানে প্রথমটা হলো উইডথ এবং পরেরটা হলো হাইট, পরেরটা রেজুলেশন। উইডথ হাইট আপনি আপনার ইচ্ছে মতো বসিয়ে নেবেন, কিন্তু রেজুলেশনটা এখানে আমরা ক্রপের জন্য 300-কে জানি। ফটোশপ যারা ব্যবহার করেন তারা জেনে থাকবেন রেজুলেশন 300 স্ট্যান্ডার্ড। এর কম বা বেশি হলে ফটোর মান নষ্ট হয়, সাইজ নষ্ট হয়ে যায়। তো আমি এটিকে এখানে টিক চিহ্নটিতে ক্লিক করে ক্রপ করে ফেললাম। এখন এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটিকে আমি ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি ম্যানুয়ালি পেন টুল দ্বারা বা অন্যান্য টুল দ্বারা, কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমি দ্রুত কাজ করতে চাই, সেহেতু আমি ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করে আমি ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করব। তো এখানে আমি ম্যাজিক ইরেজার টুলটি ফটোশপের একটি আশ্চর্যজনক টুল। এখানে আপনি দেখেন এক ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেল। তবে এই ক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেটা হলো তাতে ডিলিট হলেও কিছু অংশ এবড়ো থেবড়ো হয়ে যায়, যেটা পেন টুল দিয়ে করলে নিখুঁতভাবে করা যায়। আমরা ইচ্ছা করলে যে অংশটুকু রয়ে গেছে সেটিকে আমরা ইচ্ছা করলে ইরেজার টুল দিয়ে আস্তে আস্তে এটাকে ইরেজ করে দিতে পারি। তো যেহেতু আমরা এই কাজটা করতে আমাদের সময় লাগবে, তাই আমরা এই কাজটা করে বাকি অংশ একটু করে নেব। আমরা আমাদের ডিজাইন অংশে চলে যাই। তো আমি যদি এই ছবিটাকে আমি যদি একটা নতুন পেজ নেই, তাহলে আমরা জানি ফটোশপে ফেসবুক পেজের কয়েকটা মাপ আছে। তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড মাপ হলো 820 পিক্সেল, 820 পিক্সেল। আপনি এখানে ইঞ্চিও করে নিতে পারেন পিক্সেল, তবে আমরা ফটোশপের ক্ষেত্রে পিক্সেল ব্যবহার করব ছবিটার পেজটার মাপ নেওয়ার জন্য। 820 আর উইডথ দেব 312। তো এটা 820, 840 ইন্টু 320, এটা বিভিন্ন কয়েকটি মাপের হয়ে থাকে। আমরা যদি সার্চ বারে ক্রোমের যে ফেসবুক পেজ ইমেজ পেজ কভার ফটো সাইজ, তাহলে এটা আমরা অনেকগুলা মাপ পাবো। যেমন এই যে 820 পিক্সেল ইন্টু 312 অথবা 620 ইন্টু 360। এটা আসলে মোবাইল ভিউর জন্য, কিন্তু স্ট্যান্ডার্ড মাপটা হলো 820/312। এছাড়াও আমরা যদি কোনো একটা পেজকে সিলেক্ট করে ইন্সপেক্ট করি, তাহলে এই ছবিটি কি সাইজ আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এই যে আমাদের এখানে এই সাইজটি হলো, এখানে আমাদের দেখাবে, একটু অপেক্ষা করলে, হ্যাঁ আমাদের এখানে এই যে 312 এবং উইডথ হলো 842। তো এটা অনেক সময় এই কিছু প্যাডিং যোগ হয়ে যায়, যেমন এটার মধ্যে 2 পিক্সেল প্যাডিং যোগ হয়ে গেছে। আমরা যদি আরেকটা ছবিকে আমরা যদি ইন্সপেক্ট করি, তাহলে পাবো, যেমন এইটির মধ্যে আমরা পেলাম হলো 312/820। তাহলে দেখা যাচ্ছে 820.114, এটাও এখানেও কিছু প্যাডিং যোগ হয়েছে। আমরা যদি একটু নিচে দিয়ে গেলে, আমরা যদি বক্সটা দেখি, তাহলে এখানেও একটু প্যাডিং যোগ হয়েছে, যার কারণে দশমিক পয়েন্ট কিছু অংশ। তো মূলত হলো 820/312 অথবা 840/320। উইডথ হবে আমাদের এই ইমেজ সাইজটা। আমরা যদি আবার নতুন করে নিয়ে দেখাই, যদি আমি নেই নিউ পেজ 820/312 পিক্সেল,
আর এখানে রেজুলেশন 300, যেহেতু ওয়েবের জন্য আমরা সাধারণত 72 রেজুলেশন, ইমেজটা হালকা মানের হয় যাতে পেজ লোড হতে কম সময় লাগে, এজন্য এখানে রেজুলেশনটা যত কম দেওয়া যায় তত ভালো। কিন্তু আমরা যখন ফটোশপে ইমেজ প্রিন্ট করব কোনো ছবি, তখন আমরা রেজুলেশন 300 রাখবো। আমি ক্লিক করলাম, এই ছবিটিকে আমি চেপে ধরে, এই ছবিটি আমি যে ছবিটাকে একটু আগে ক্রপ করেছি, এই ছবিটিকে আমি যদি চেপে ধরে আমি যদি এই পেজটার মধ্যে আনি, তাহলে ছবিটা আমার অনেক বড় হয়ে গেছে। তো এটাকে আমি কন্ট্রোল টি চেপে ধরে ছবিটাকে সিলেক্ট করব, তারপর অল্টার শিফট ধরে ছবিটাকে ছোট করব। কেন অল্টার শিফট ধরবো? আমরা এটা জানি, আমি যদি অল্টার শিফট না ধরে ছবিটাকে ছোট করতে চাই, তাহলে ছবিটা আমার বিভিন্ন দিকে এটা নড়বে। আর যদি আমি অল্টার শিফট ধরে কাজ করি, তাহলে আমার ছবিটা সব দিক থেকে ছোট হয়ে আসবে, ছবির অনুপাত ঠিক থাকবে। অথবা দেখা যাবে মুখ বড় হয়ে গেছে, বডি ছোট হয়ে গেছে, অথবা চিকন মোটা হয়ে গেছে। এটা এড়িয়ে যাওয়ার জন্য আমরা এই ইমেজটাকে এইভাবে ক্রপ করে নেব। তো আমরা ইমেজটাকে এখানে বসিয়ে দিলাম। আমরা বসিয়ে দিয়ে এটাকে একবার এই পাশে রেখে দিতে পারি, আর একটু নিচে নামিয়ে ইমেজটাকে সুন্দর করে রাখতে পারি। আমাদের ইমেজটা একটু ব্লার দেখাচ্ছে, আমরা এই কন্ট্রাস্টটা ঠিক করতে পারি। ইচ্ছা করলে এই লেয়ারে ক্লিক করে রেখে ইমেজের মধ্যে গিয়ে আমি যদি অটো কন্ট্রাস্ট সিলেক্ট করে দিই, তাহলে এর কিছুটা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বাড়বে, এতে ইমেজের উজ্জ্বলতা বাড়বে। আচ্ছা, তারপরে আমরা কি করব, যেহেতু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমি যদি একটা শেপ নেই, রেক্ট্যাঙ্গুলার টুল, আমি যদি এটাকে টেনে ধরে এদিকে চেপে ধরে ছেড়ে দিই, তাহলে আমার এটি একটা লেয়ার তৈরি হবে। ইচ্ছা করলে আমি কালারটা পরিবর্তন করে দিতে পারি। আমি যদি এরকম একটা কালার দিই, তাহলে আমার ছবিটা লেয়ারটা সম্পূর্ণ একটা কালার হয়ে গেল। আমি এটাকে আরেকটু বড় করে দিই, যাতে আমার সাদা অংশ না দেখা যায় একটু। আচ্ছা, এখন আমাদের ছবিটা ঢেকে গেছে, এটাই কীভাবে আনবো? এই জন্য আমরা এই ছবির উপরে একটা লেয়ার পড়ে গেছে, আমরা ছবির লেয়ারটাকে এই লেয়ারের উপরে নিয়ে আসি। হ্যাঁ, এখন আমরা যদি এখানে আরও লেখা যোগ করতে চাই, তাহলে আমরা এরকম কয়েকটা শেপ নিতে পারি। আমি যদি লিখতে চাই, এখানে আমি লিখতে চাই কোনো কিছু, তাহলে আমি এখানে ইচ্ছা করে আমি কালারটা আরেকটু পরিবর্তন করে দিই, অন্য কালার দিলাম। আমি যদি এখানে লিখি, তাহলে আমি এখানে লিখলাম web designer and developer। এরকম আপনি আপনার প্রয়োজনীয় লেখাগুলো এখানে আপনার পেজের সাথে যায় এমন লেখাগুলো যোগ করতে পারেন। কন্ট্রোল টি ধরে আমি লেখাটাকে ইচ্ছা করলে বড় করতে পারি, আর একটু বড় করে আমি, অথবা আমি এখান থেকে টি চেপে ধরে লেখার সাইজ পরিবর্তন করতে পারি। কন্ট্রোল এ দিয়ে পুরো লেখাটা সিলেক্ট করে আমি আর সাইজটা আর একটু বড় করতে পারি। ইচ্ছা করলে 48 একটু বড় হয়ে যায়, আমি আর একটু ছোট করে দিই, ছোট করে, হ্যাঁ এটুকু রাখলাম আমি। তাহলে আমার এইভাবে আমি ইচ্ছা করলে আরেকটা লেখা নিতে পারি। আমি আরেকটা শেপ নিয়ে লেখাটাকে আমি পরিবর্তন করে দিই। আমি যদি লিখি গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, এভাবে আমি লেখাগুলো যোগ করে আমি পেজটাকে ডিজাইন করতে পারি। তো আমরা সিম্পলভাবে দেখলাম কিভাবে একটি ফেসবুক কভার পেজ ডিজাইন করা যায়। এখন এটিকে আমি যদি সেভ করতে যাই, তাহলে সেভ অ্যাজ। যদি এটিকে আমি আরও কাজ করতে যাই, তাহলে আমি পিএইচডি হিসাবে সেভ করব, পরবর্তীতে আমি এর উপরে কাজ করতে পারবো। আর যদি এটিকে আমি আপলোড করতে চাই এখন, তাহলে জেপিজি হিসাবে আপলোড করে আমি জেপিজি হিসাবে সেভ করে আপলোড করে দিলেই আমার ফেসবুকে এটি সেট হয়ে যাবে। ধন্যবাদ।
আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের